রাজ্যে একের পর এক ধর্ষণ এবং গণধর্ষণের অভিযোগে উদ্বিগ্ন সুশীল সমাজ। কিন্তু সবচেয়ে উৎকণ্ঠার বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে ধর্ষণ এবং শ্লীলতাহানির শিকার হচ্ছে নাবালিকারা, বাদ যাচ্ছে না শিশুরাও। গত সোমবার রাজ্য জুড়ে খুন, সন্ত্রাস, ধর্ষণের মতো অপরাধে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে সরব হয়ে পুলিশ মুখ্য কার্যালয় ঘেরাও করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তাই প্রশ্ন জাগে, রাজ্যের প্রতিটি শিশু, কিশোর, কিশোরী কি নিরাপদ এবং সহায়ক পরিবেশে বড় হয়ে ওঠার সুযোগ পাচ্ছে? একটি শিশুর বেঁচে থাকার অধিকার তার জন্মের আগে থেকেই শুরু হয়। পুষ্টিকর খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা যেমন একটি শিশুর মৌলিক অধিকার, ঠিক তেমনি একটি শিশুর গড়ে ওঠার জন্য উপযুক্ত জীবনযাত্রার মান ভোগের অধিকার, শিক্ষার অধিকার এবং বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকার এবং তার নিরাপত্তা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। রাজ্যের শিশুদের সব অধিকার নিশ্চিত করা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের। তাই প্রশ্ন জাগে, কেমন আছে রাজ্যের শিশু, কিশোর, কিশোরীরা? সম্প্রতি 18 বছরের নিচের ছেলেমেয়েদের মধ্যে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে যাবার যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তার কারণ কি? কিভাবে বেড়ে উঠছে ত্রিপুরার ভবিষ্যৎরা? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। শিশুদের নিরাপত্তা এবং অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং প্রাক্তন সদস্যা শর্মিলা চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত। জয়ন্তী ম্যাডাম, প্রথমে আপনার কাছে আসি। রাজ্যের শিশুরা সামাজিকভাবে কতটা সুরক্ষিত আছে বলে আপনি দেখছেন, এবং প্রতিটি শিশু কি নিরাপদ এবং সহায়ক পরিবেশে বড় হয়ে ওঠার সুযোগ পাচ্ছে? হ্যাঁ, প্রথমত সবাইকে নমস্কার জানাই। এটা খুবই একটি ভালো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আমাদের ত্রিপুরা রাজ্য এখন যে পরিস্থিতি চলছে সেটার বেশিতে যদি আমরা দেখতে যাই, তাহলে কিন্তু কিছুটা সামাজিক কারণ আমরা দেখি, যেমন মোবাইল বা এখন যে আগেকার দিনে যেমন আমরা যৌথ পরিবার ছিলাম, সেটা কিন্তু এখন দেখা যায় না। তো অনেক সময় আমরা দেখি শিশুর মনে একটা অনেক রকম বিরূপ প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। তার জন্য কিন্তু কিছুটা আজকাল ছেলেমেয়েরা অবাধ্য বা কথা শুনে না, বা মা বাবারা সেই রকম হয়তো শহরাঞ্চলে সচেতনভাবে ছেলে মেয়েদেরকে সেরকমভাবে সুশিক্ষা দিচ্ছে, কিন্তু তারপরেও গ্রামাঞ্চলে বেশিরভাগ মা বাবারা শ্রমজীবী বা তাদের কর্মজগৎ, মানে সারাদিন ওরা রুজি রোজগারের খাতিরে করে থাকে। তারপরেও মানে ছেলে মেয়েদেরকে সেই সময় মানে ওরা সবসময় সময় দিতে পারছে না, এটাও হয়। তার জন্য আমরা দেখি মাঝে মধ্যে আমরা অনেক সময় বাচ্চারা কি করছে, কখন কোথায় কার সাথে মেলামেশা করছে বা কি করছে, ওইটা অনেক সময় আমরা অভিভাবকরা সচেতনতার অভাবে খোঁজ নিই না, বা কি করছে সেটাও আমরা নজর রাখি না। অনেক সময় কি হয়, একটু উঠতি বয়সে যারা বয়সন্ধিকাল বা একটু ক্লাস 9-10-এ পড়ে এরকম বাচ্চারা অনেক সময় মোবাইলের মাধ্যমে অনেকটা এফেক্টেড হয়, বা অনেক সময় ওরা মোবাইলের মাধ্যমে খারাপটাও দেখে আবার ভালোটাও হয়। এটা একটা বাচ্চার সেই রকম পরিবেশে, কিরকম পরিবেশে বড় হচ্ছে সেটাও একটা নির্ভর করে যে বাচ্চাটা কতটা মানে শিক্ষিত বা সেই রকম আর কি। তো সেই দিক থেকে এখন আমরা দেখি মোবাইলটা বেশিরভাগ মানে সামাজিক অবক্ষয় একটা মূলত কারণ আমি বলে মনে করি। ওকে, আসবো আপনার কাছে ম্যাডাম আরেকবার। শর্মিলা ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। শর্মিলা ম্যাডাম, আপনি অনেকদিন কাজ করেছেন শিশুদের নিয়ে, বা 18 বছরের নিচের ছেলে মেয়েদের নিয়ে আপনি অনেকদিন কাজ করেছেন এবং অনেক খবর রাখেন। ইদানিংকালে নাবালিকাদের উপর যে যৌন হয়রানির ব্যাপারটা, এটা বেশ অভিযোগ উঠে আসছে, অনেকগুলো অভিযোগ উঠে এসছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাবালকরা জড়িত এই অপরাধগুলোর সঙ্গে। এমন কেন হচ্ছে বলে আপনি মনে করেন, কি দেখেন? প্রথমে সবাইকে শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন যে নাবালিকার সাথে এখন নাবালকরাও জড়িত মানে এই ক্রাইম ঘটনা, আমরা যখন ফিল্ডে কাজ করতে মানে পরিবারগুলোর সাথে দেখা করে বুঝতে পারি যে আসলে এটা মনে হয় একটা মানসিক রোগের মতো। একটা মস্তিষ্কের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, বা ওর নিজের উপর কন্ট্রোল থাকে না যে আমি কি করছি,
এই কথাটা এরকম বলছি যে যখনই একটা বাচ্চা ক্রাইম করে পরবর্তী সময়ে ওকে যেহেতু নাবালক ওকে জুভেনাইলে দেওয়া হয়। তারপরে যখন ইনভেস্টিগেশন করা হয় বা যখন তথ্যগুলো সামনে আসে তখন বোঝা যায় না ওর মাইন্ডে সেরকম একটা মানে ওই জায়গাতে এরকম একটা অ্যাটাক বা এরকম করেছে যাতে ও ক্রাইমটা করে ফেলেছে। পরবর্তী সময়ে বুঝতে পেরেছে যে আমরা এটা ভুল হয়। হ্যাঁ, যেমন রিসেন্টলি বলবো না, অনেকদিন হয়েছে ঘটনাটা। একটা ছেলে অনেকগুলো পরিবারের কয়েকজনকে কি মোবাইল দেখে কি ক্রাইম দেখে তারপর ওনাকে মানে খুন করেছে, তারপর এটাকে লুকানোর চেষ্টাও করেছিল। এটা আমরা পরবর্তী সময় জানতে পারলাম যে যখন যেটা জুভেনাইলে গেল, যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন বললো যে আমি মোবাইল দেখে এটা চেষ্টা করেছিলাম। তো সে বুঝতেই পারছে না ওর মনটা কিরকম, মানসিকতা কিরকম, ও কি করছে। তো সেই জায়গায় আর যেটা বোঝা যায় যে নাবালক নাবালিকাও জড়িত এরকম অবশ্যই, কিন্তু এখানেও দেখা যায় যারা শিক্ষা নিয়ে ব্যস্ত থাকে ওরা কিন্তু এসব দিকে যাওয়ার প্রবণতা কম থাকে। আর যারা শিক্ষা থেকে একটু বিভ্রান্ত বা পরিবারের কোনো চাপ থাকে বা আর্থিক সমস্যা থাকে এই ফ্যামিলিগুলোতে আমরা যদি একটু পিছন দিকে দেখি, যখনই কোনো একটা ক্রাইমে আমরা পরিবারের সাথে দেখা করি হয়তো তারা আর্থিক দিক দিয়ে দুর্বল থাকে অথবা সেরকম কাজকর্ম কিছু থাকে না, বা পরিবারের যেমন ধরেন পরিবারের অভিভাবক বা মাতা পিতারা যদি শিক্ষিত হয় ছেলেমেয়েরা অবশ্যই শিক্ষিত হবে বা পরিবেশটা সেরকম থাকবে। কিন্তু আমরা যদি একটু রিমোট এরিয়ার দিকে যাই ওনারা সেরকম, যেমন একটা মা যদি শিক্ষিত হয় পরিবার শিক্ষিত হয়, কিন্তু আমরা এখনো দেখি অনেক পরিবার আছে গ্রামের দিকে গেলে মারাই শিক্ষিত না। তো ওনারা যে শিক্ষার কি প্রয়োজনীয়তা, শিক্ষার কতটা গুরুত্ব জীবনে সাকসেস বা সাফল্য অর্জন করতে হলে, এই যে আমরা অধিকারগুলির কথা বলছি অনেকগুলি অধিকার আছে, আমরা যদি এখনো বলি যে তোমার কি অধিকার, অনেকে বলতে পারবে না, অনেকে জানেই না বিষয়টা। এই যে নিরাপত্তা পাওয়ার অধিকারও কিন্তু একটা অধিকার। তারপর মৌলিক অধিকারগুলি আছে, যেমন শিক্ষা অবশ্যই মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো অনেক ক্ষেত্রে বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে যেটা দেখলাম আর কি, ঘরে ছোট থাকলে বা ভাই বোন থাকলে ওর পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত করিয়ে ওকে ঘরে বসিয়ে দেয়, তুই তোর ভাই বোনকে দেখবি, আর মা বাবা যারা আছে উপার্জনের জন্য বাইরে চলে যায়। এই জায়গাতে মেয়েদের শিক্ষা কিন্তু পিছিয়ে পড়ছে। এবার একটা মেয়ে যদি এভাবে অল্প শিক্ষিত হয় আর একটা ফ্যামিলিতে গিয়ে যায়, ওই পরিবার তো এত সেরকম তো হবে না, না স্ট্যান্ডার্ড বিষয়টা। আর যদি শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর পরিবার সামলায় অবশ্যই বাচ্চারা শিক্ষিত হবে। তো আমাদের কাছে যেটা মনে হয় যে শিক্ষার অবশ্যই একটা গুরুত্ব রয়েছে সমস্ত দিকে, এবং শিক্ষার দিক দিয়ে যদি থাকে ছেলেমেয়েরা যদি থাকে এখানে নৈতিক বিকাশটাও কিন্তু হয়। এই যে মাথার মধ্যে যে অনেক সময় বলে না খালি মস্তিষ্ক শয়তানের বাসা, কিন্তু পড়াশোনায় ব্যস্ত থাকলো শিক্ষার মধ্যে আমরা দেখি নৈতিক ধর্মীয় অনেকগুলি, যেমন গীতা ভগবত এগুলি পড়ানো হচ্ছে, ধর্মের দিক দিয়ে আগ্রহ করা হচ্ছে যে তুমি মহাপুরুষের বইগুলি পড়ো, মহাপুরুষের বাণীগুলি চিনি, এই কথাবার্তা এগুলি যদি মাথায় থাকে না, তো আমরা মনে করি যে ক্রাইম যে জিনিসটা এটা যাতে একটু অনেকটা দূরে থাকে। তো নৈতিক শিক্ষা অবশ্যই দরকার। এবার নৈতিক শিক্ষা পেতে হলে শিক্ষা তো গ্রহণ অবশ্যই করতে লাগবে। তাহলে এখন এখানে প্রশ্ন আসছে যে এখানে শিক্ষার কথা আপনি বলছেন, তো আমরা ইদানিং কালে যেটা দেখছি যে কোনো ক্রাইম যখন হচ্ছে এটা মেয়েদের উপর যে শারীরিক অত্যাচারগুলো বা যৌন হয়রানি যেগুলো হচ্ছে বিশেষ করে নাবালিকাদের উপর, সেখানে নাবালক জড়িত আছে বলা হচ্ছে, এবং সেখানে যদি শিক্ষার অভাব থেকে থাকে তাহলে মূল্যবোধের শিক্ষার অভাব আপনি বলছেন আছে। ম্যাডাম বলছিলেন যে মোবাইলের একটা ভূমিকা রয়েছে, মোবাইল সেখানে কাজ করে। তাহলে এই প্রবণতাগুলোকে বন্ধ করার জন্য বা যাতে এরকম সমস্যাগুলো না হয়, এই ক্রাইমগুলো যাতে না হয়, তাহলে কি করার আছে, আমরা কি করতে পারি, এখানে দায় কার? নিশ্চয়ই এখানে দায়িত্ব সবার আগে অভিভাবকেরই থাকবে, তারপর থাকবে শিক্ষক শিক্ষিকারা যারা আমাদের সমাজের মেরুদণ্ড, তারপর আছে সবার উপরে আমাদের সবার দায়িত্ব থাকবে। আমার বাচ্চা এটা করবে, আরেকজনের বাচ্চাকে আমি দিয়ে ঘরে কাজ করাবো, সেই মানসিকতা যাতে না থাকে। বা আমার বাচ্চা আমি পড়াবো, আমি ভাইয়ের ছেলেকে ঘরে এনে কাজ করাবো, ফ্যাক্টরিতে কাজ করাবো, ফ্রিতে কাজ করবে, কিছু টাকা পয়সা এই মানসিকতাগুলি পরিবর্তন করতে হবে। আমরা এখনো দেখি এই ধরনের মানসিকতা সব জায়গায় আছে। তো আমরা যারা গার্জিয়ান আছি বা আমরা যারা সামাজিক ভাবে আছি, আমরা নিজেদের বাচ্চা এবং পাশাপাশি অন্যের বাচ্চাকে সেই চিন্তাধারা নিয়ে আসতে পারি। কেন একটা শিশুকে যদি চাইল্ড লেবার হচ্ছে আমরা কি করি, দেখে চলে যাই, কেন আমরা কিন্তু প্রটেস্ট করি না? একজন প্রটেস্ট করে দেখবেন আপনার সাথে সবাই আসবে। ওই প্রথম স্টেপটা নেওয়ার একটা মানসিকতা থাকতে লাগে, প্রথম স্টেপটা অবশ্যই নিতে লাগে। এখন বাচ্চারা তো স্টেপ নেবে না, আমাদের গার্জিয়ান, আমরা অভিভাবক, আমাদেরই দরকার কিভাবে করা। আর বাকি যে মোবাইল বিষয়টা, অবশ্যই মোবাইল দরকার। এখন আজকালের সময় চলতে গেলে মোবাইল অবশ্যই দরকার, মোবাইল ছাড়া চলেও না, সমস্ত ফিল্ডে আছে। কিন্তু এর মানে এই না যে আমি মোবাইলটা বাচ্চারাতে দিয়ে দিয়ে আমি চুপচাপ বসে রইলাম।
আমি সারাদিন মোবাইল দিয়ে দিলাম, আমি ঘর থেকে বাইরে যাই কাজ করে, রাত্রেবেলা আসলাম দেখলাম বাচ্চা সব ঠিক আছে, কিন্তু মোবাইলে কি করছে এটা তো দেখারও দায়িত্ব গার্জিয়ানের। বেশিরভাগ গার্জিয়ান এটাই দেখে না। আমি আপনাদের মাধ্যমে যারা দেখছেন আমি সবাইকে অনুরোধ করব যে মোবাইলটা দেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব কিন্তু আরো বেড়ে যায়, যে আমার বাচ্চাকে আমি মোবাইলটা দিলাম কিন্তু আমার পুরো দায়িত্ব থাকবে ও কি দেখছে, আদৌ কি ওর যা দেখার এটা দেখছে নাকি অন্য বিষয় নিয়ে আলোচনা করছে, এই বিষয়গুলো তো অবশ্যই জানতে হবে। যদি ম্যাডাম এই যে আমাদের রাজ্যের যারা শিশুরা রয়েছে তারা কি ধরনের সামাজিক সমস্যার শিকার হয়, আমরা অনেক সময় অনেক কমপ্লেন পাই, অনেকেই অনেক অভিযোগ দেখি, অনেক খবরে উঠে আসে, আপনারা নিশ্চয়ই সেই ধরনেরগুলো দেখেন। এখন কিছু কিছু বিশেষ বিশেষ সমস্যা আছে যেগুলোতে আপনারা কিভাবে হস্তক্ষেপ করেন এবং শিশু সুরক্ষা কমিশন কিভাবে কাজ করে? যেমন ধরুন কোনো দুর্বল শিশুদের উপর যখন নিপীড়ন হয়, সেটা আর্থিকভাবে হোক বা শারীরিকভাবে হয়, তখন আপনারা যদি খবর পান তখন আপনারা কি স্টেপ নেন, বা এই ধরনের কোনো কিছু খবর পেলে আপনাদের কি ভূমিকা থাকে? প্রথমত আমরা খবর পেলেই ওইখানে যাই, সেটা কোনো সংবাদপত্রের মাধ্যমে হোক বা যে কোনোভাবে যদি আমরা খবর পাই, তাহলে যে শিশুটি নির্যাতিত হয়েছে প্রথমে আমরা চলে যাই ওকে দেখার জন্য, এবং দেখার পরে ঠিক ও এফআইআর করতে পারছে কিনা বা থানা থেকে ওকে সহযোগিতা করছে কিনা সেটাও আমরা দেখি। তো এটার মধ্যে আসলে প্রথমত এটা শিশুদের যাদের মানে পক্সো আইন আছে একটা, 2012 সনে এটা তৈরি হয়েছে এই আইনটি, এটা মূলত শিশুদের জন্য এই আইনটি। তো এটা হলো গিয়ে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এই আইনের মাধ্যমে একটা নির্যাতিত শিশু যার বয়স 18 বছরের নিচে, সেটা শিশু বলতে এখানে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, এখানে যে শুধু যে মাত্র মেয়েদের উপরে যে নির্যাতন হয়, যৌন নির্যাতন হয় তা না, ছেলেদের উপরে কিন্তু আমরা মাঝে মধ্যে শুনতে পাই এরকম যৌন নির্যাতন হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সবাইকে সমান চোখে দেখি এই পক্সো আইনের আওতায়। তো সেখানে অবশ্যই নির্যাতিতাকে আমরা প্রথমে গিয়ে দেখি যে ও এফআইআর করেছে কিনা, বা এফআইআর যদি করে না থাকে তাহলে আমরা ওনাকে বোঝাই যে এটা অবশ্যই এফআইআর করতে হবে, এবং এফআইআর করার পর সঙ্গে সঙ্গে ওই মেয়েটিকে আমরা বলবো যে মেডিকেল টেস্ট করানোর জন্য, কারণ মেডিকেল টেস্ট অবশ্যই দরকার প্রমাণ স্বরূপ এটা তদন্ত করার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তদন্তকারী যিনি অফিসার থাকবেন তিনি মহিলা থাকবেন, যেহেতু বাচ্চাটা মেয়ে। তো সেই ক্ষেত্রে এবং মেয়েটিকে যথাসম্ভব সব দিক দিয়ে সাহায্য করার জন্য যদি এফআইআর পড়ে সিডব্লিউসির মারফতে ওটা হবে, এবং সিডব্লিউসির মারফতে একজন সাপোর্ট পার্সন ওনাকে দেওয়া হবে বাচ্চাটিকে সব বিষয়ে সাপোর্ট করার জন্য। এবং এই ক্ষেত্রে মেয়েটি কিন্তু আর্থিক সাহায্য পাবে এবং বিনা খরচে একটি হসপিটালের মধ্যে অবশ্যই ওর ট্রিটমেন্ট চলবে, এবং ট্রিটমেন্ট চলাকালীন সমস্ত কিছু যে ওষুধপত্র লাগবে বা অন্যান্য যা কিছু খরচ অবশ্যই এটা গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্টে দেওয়া হয়। এই ক্ষেত্রে আমরা যতটুকু সম্ভব ওদেরকে বোঝাই, এবং আমরা বিভিন্ন জায়গায় কমিশনের তরফ থেকে যখন অ্যাওয়ারনেস করি, আমরা বিভিন্ন স্কুল বা বিভিন্ন ইয়েতে প্রোগ্রাম যাই, তো সেই ক্ষেত্রে আমরা পক্সো একটা কি ওটা বলি সবাইকে। এবং এই ক্ষেত্রে বিশেষ করে মেয়েটা সবকিছু আর্থিক দিক দিয়ে সবকিছু সহযোগিতা পায় সেটাও আমরা বোঝাই। সেই রকমই একটা আমবাসার একটা আছে, ওখানে আমরা মেয়েটাকে সব রকম ভাবে সাহায্য করেছি এবং রাস্তা দেখিয়েছি কি করলে কি করা যায়, এবং মেয়েটা সুস্থ জীবনযাপনে ফিরে আসতে আপনারা কোনো সাহায্য করেন? অবশ্যই। ওনাকে যেমন ধরনের স্কুল পড়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, হয়তো ওকে এই স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার করি, সেরকম একটা ঘটনা হয়েছে রিসেন্টলি আমরা করেছি ওইটা। এরকম ভাবে আমরা প্রত্যেকটা শিশু যারা আমাদের কমিশনের আমরা নজরে আসে, তাহলে আমরা অবশ্যই কিন্তু ওদেরকে এইভাবে সাহায্য করে থাকি। ওকে ম্যাডাম, আপনি বলছেন যে সংবাদ মাধ্যমে খবর পেলে বা কেউ যদি আপনাদের কাছে খবর দেয়, কমপ্লেইন করে, অভিযোগ করে, আপনারা এই ধরনের অ্যাকশন নেন। প্রোঅ্যাক্টিভ আপনারা শিশু সুরক্ষা কমিশন কি প্রোঅ্যাক্টিভ কোনো কিছু করেন? মানে নিজেদের থেকে আপনাদের যদি জানতে পারলেন বা আপনারা দেখলেন যে কোন একটি শিশু আপনাদের মনে হলো যে এই শিশুটি হয়তো কোনো নিপীড়নের শিকার, আপনারা কি নিজে থেকে সেখানে কোনো অ্যাকশন নিতে পারেন বা নেন কি, নাকি অভিযোগের ভিত্তিতেই আপনারা কাজ করেন? দেখেন, কমিশনে শুধু তদারকি করার কাজ, চাইল্ডস কমিশনে, সেই ক্ষেত্রে সর্বপ্রথম যে আছে কাজ করার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে
CWC অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, ওদের কাছে আমরা ওই বাচ্চাটাকে আমরা তো খবর পেই, যদি পাই আর কি সঙ্গে সঙ্গে আমরা CWC কে বলি ওর সমস্ত রকম সাহায্য অবশ্যই করতে হবে, এবং তার যদি মানে কোনো সাহায্য পেতে যদি অসুবিধা হয় তাহলে আমরা সেটাও তদারকি করি। অবশ্যই মানে মেয়েটা কি চাচ্ছে অথবা ওই বাচ্চাটার ক্ষেত্রে কতটুকু সাহায্যের দরকার সেটা আমরা সবসময় তদারকি করি এবং যথাসম্ভব চেষ্টা করি ওই বাচ্চার জন্য সব দিক দিয়ে সাহায্য পায়। ওকে, এখন ঘটনা হয়ে গেলে তারপর সাহায্য, কিন্তু ঘটনার আগে এইসব ঘটনা বন্ধ করার জন্য বা বিশেষ করে নাবালিকা বা নাবালকদের উপর যে ধরনের অপরাধগুলো সংঘটিত হচ্ছে, এবং অনেক সময় যে বললাম যে শুরুতেই বলছিলাম যে নাবালকরাই আমরা দেখেছি যে সেসব অপরাধগুলো সংঘটিত করছে এমন কিছু। আমাদের মনোবাজারের যে ঘটনাটা, যেটা গরম জলের ঘটনাটা, এটা অনেকেই জানেন রাজ্যের যারা খবর রেখেছেন। এই ঘটনাতে নাবালিকা নির্যাতিতা এবং নির্যাতন যে করেছে সে নাবালক, তো ভিকটিম নাবালক। এখন কথা হচ্ছে যে আপনারা এই বিষয়গুলোকে কিভাবে হ্যান্ডেল করেন, এখানে আপনাদের ভূমিকা কি থাকে, কি ভূমিকা নিয়েছেন এখানে? প্রথমত আমরা মেয়েটার সাথে দেখাও করেছি, অভিভাবকদের বুঝিয়েছি এবং ওরা ট্রিটমেন্টও নিয়েছে। এরপরে কেস হয়েছে, এটা পুলিশ কিন্তু খুব সঙ্গে সঙ্গে এটাকে অ্যাক্টিভলি একজনকে ধরাও পড়েছে। তো যে ধরা পড়েছে সে আবার নাবালক, মানে 18 বছর নিচে। তো সেই ক্ষেত্রে ওর পক্সো আইনের ক্ষেত্রে ওর জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে ওকে প্রেরণ করা হবে বা ওইখানে ওর বিচার প্রক্রিয়া চলবে। আবার এখানে যদি 18 বছরের উপরে হয় তাহলে কিন্তু পক্সো একটার আইনে ওর শাস্তি চলবে এখানে বা বিচার প্রক্রিয়া চলবে। সেইভাবেই আমরা ওই মেয়েটিকেও বুঝিয়েছি এবং মেয়েটিকে আমরা যথাসম্ভব, ও তো পড়াশোনা করেনি, ছেড়ে দিয়েছে, ড্রপ আউট মেয়েটি, তো সেই ক্ষেত্রে আমরা ওকে বুঝালাম যে আবার যদি তুমি পড়তে চাও তাহলে আমরা সেরকম সবকিছু ব্যবস্থা করে দেব। এবং মেয়েটিকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা ওইখানে যিনি দায়িত্বে আছেন সোশ্যাল ডিপার্টমেন্টের থেকে পক্সোর যেরকম এরকম কেস হলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো আছেই, সঙ্গে সোশ্যাল ডিপার্টমেন্ট থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়। রিলিফ ফান্ড থেকে এদেরকে সাহায্য করা হয়? অবশ্যই অবশ্যই। এখানে কিছু বিষয় যেটা ম্যাডামের সাথে আমি যখন কাজ করেছিলাম সেই অভিজ্ঞতায় আমি শেয়ার করছি। যে বললেন যে ক্রাইম করার আগে কি করে কমিশন, যেটা আর কি অবশ্যই প্রথম কথা থাকে সচেতনতা বৃদ্ধি করা। এটা অবশ্যই, এটা স্কুল লেভেল হোক, কমিউনিটি লেভেল হোক, গার্জিয়ান লেভেল হোক, যেটা সবচেয়ে বেশি দরকার। কমিশন যখন ছিল তো কমিশন চাইছে যে প্রত্যেকটা পরিবারের সাথে যাতে গিয়ে এটা বোঝানো হয়। বিশেষ করে শহরে তো সেরকম দেখা যায় না, কিন্তু রিমোট এরিয়াগুলি সেই জায়গায় কমিশন চা বাগান, তারপর ইট ভাট্টা, তারপর কমিউনিটি যে গ্রুপগুলি রয়েছে, আর স্কুল তো রয়েছে। আমি যতটুকু জানি মানে বছরে মানে 80-90টা স্কুলে অ্যাওয়ারনেস করা হতো রেগুলারলি। আচ্ছা, এখন একটু কম হয়েছে কারণ ওই বিদ্যাজ্যোতি হওয়াতে পরীক্ষা বেশি সংখ্যা, তার জন্য আমরা কমিশন অবশ্যই চাইবে না পড়াশোনার যাতে কোনো ক্ষতি হোক, তো অ্যাওয়ারনেসটা একটু কম হয়েছে। তারপর আমি যতটুকু জানি ম্যাডামের সাথে আলোচনা যেটা আমি বুঝলাম, অলরেডি অ্যাওয়ারনেস চলছে অনবরত। আর আমরা যে সেক্টরে আছে যেমন এনজিও হোক, গভর্নমেন্ট জিও হোক, অ্যাওয়ারনেস তো সবার আগে দরকার। কারণ একটা শিশু নির্যাতিত হতে সে নিজেই জানে না। এবার ধরুন এই যে আমরা অনেক জায়গায় এখনো গিয়ে বলি যে বাবা বলো তুমি তো গুড টাচ ব্যাড টাচ কি, একটা শিশু কিন্তু এখনো বলতে পারে না আজকালের সময় দাঁড়িয়ে। ও সে যে শিকার হচ্ছে ও নিজেই জানে না। এবং আমরা এটাও জানি যে 80% নিজের পরিবারের সম্বন্ধে বা রিলেটিভিটি এই কাজগুলি করে। এবার দেখেন এখানে বিশ্বাসটা আছে, তার জন্য ক্রাইমগুলি হচ্ছে। একটা ছোট বাচ্চা একটা পাশের বাড়ির আঙ্কেল ডাক দিল তোকে চকলেট দেবো, দাদু ডাক দিল তোকে নিয়ে ঘুরতে যাব, তো তো বিশ্বাস আছে যে দাদু আমার সাথে কিছু করবে না। এই বিশ্বাসটা দেখা আজকালের যা সময়ে কিন্তু এটা দেখা যাচ্ছে না, কারণ একটা এইরকম ক্রাইম যেহেতু হচ্ছে। তো সেই জায়গায় আমরা অভিভাবকদের তাহলে এখানে ম্যাডাম শিশু সুরক্ষা কমিশন আপনারা বলছেন অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন, আপনারা স্কুলে গিয়ে করছেন, কিন্তু সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের এই অ্যাওয়ারনেসটা করান আপনারা কতটুকু গিয়ে করতে পারবেন? আপনারা গিয়ে স্কুল থেকে গিয়ে হয়তো একদিন গিয়ে একটা ক্যাম্প করলেন, সেখানে সব বাচ্চা একসঙ্গে এলো, সেটাকে হই হল্লার মধ্যে বাচ্চা হয়তো বুঝলো না, কিন্তু ছোট ছোট বাচ্চাদের রেগুলার যে ব্যাপারগুলো বোঝানো হবে সেগুলো কি স্কুল কি ভূমিকা নিচ্ছে না? একদম নিচ্ছে। যেটা আমি বলি আপনার দেখবেন যে বালিকা মঞ্চ তৈরি করা আছে, কমিশনের তরফে চিলড্রেন ক্লাব তৈরি করা হচ্ছে, যাতে সিক্রেটলি কোনো একটা যদি কিছু ঘটনা হয়ে থাকে সিক্রেটলি ওই কনস্ট্যান্ট টিচার থাকে বা যারা থাকবে আধিকারিক খবরটা কমিশনের কাছে আসবে। যেভাবে হোক অনেকগুলি কমিটি তৈরি করা হচ্ছে, স্কুল কর্তৃপক্ষ বসেনি, কিন্তু এরকম বালিকা মঞ্চ চিলড্রেন ক্লাব অলরেডি তৈরি করা আছে সমস্ত স্কুলে, অ্যাক্টিভলি কাজ করছে, যেটা আমি অংশীদার গত বছর ছিলাম, আমরা জানি। কারণ
আমরা যারা আধিকারিক রয়েছেন মুষ্টিমেয় কয়েকজন, সবার পক্ষে সারা ত্রিপুরা জেগে সব জায়গায় করা না যায় না। সেই জায়গায় যেমন স্টেট লেভেল কমিশন আছে, ডিস্ট্রিক্ট লেভেলে সিডব্লিউসি আছে, চাইল্ড হেল্পলাইন আছে, পুলিশ প্রশাসন আছে, স্কুল লেভেলে এখন বালিকা মঞ্চ, চিল্লাঙ্গা এবং অনেক ধরনের ক্লাব রয়েছে। তারপরে এনজিও তো আছে, যেমন আমরা সমাজের জন্য কাজ করি। আমরা যখনই খবর চেষ্টা করব প্রত্যেকটা ঘরে পৌঁছানোর জন্য। এখন বিশেষ করে মেয়েদের জন্য আমাদের বেশি কাজ করতে লাগবে। এখন যেটা বোঝা যায় যে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে লাগবে, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে লাগবে। তার যে একটাই রাস্তা আছে, অভিভাবকদের সচেতন হতে হবে যে অল্প বয়সে বিয়ে দেবো না। এখনো এই টেন্ডেন্সি রয়ে গেছে। 12 বছর 13 বছর হলে, যেটা আমরা আপনিও জানেন, ঘর থেকে চলে যায়। এটা মানে শহরে আছে কিনা সেরকম দেখা যায় না, কিন্তু গ্রামের দিকে দেখে ওই মোবাইল পড়াশোনা করার জন্য দেয়, কিন্তু মোবাইলের অপব্যবহার হচ্ছে। সেই ইনস্টাগ্রামে কারোর সাথে পরিচয় হয়, চিনে না জানে না, তারপর চলে যায়। তারপর যে দুর্ভোগের পাশাপাশি যখন আবার ফিরত চলে আসে, কারণ যেহেতু প্রশাসন আছে, মেয়েটাকে অবশ্যই কমপ্লেন করলে তো অবশ্যই ধরা হয়, সে আবার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। কিন্তু আমাদের আশেপাশে যে লোকগুলো বা সমাজে যারা রয়েছেন, ওনারাই কিন্তু এভাবে টিটকার ও তো চলে গিয়েছিল, মানে ওর ফিউচারটা কিভাবে ওরা কোথায় আরো বলবে যে আমি হেল্প করি, ও কেন গিয়েছিল, ওকে বুঝাতে লাগবে আর এরকম করিস না, সামনে তোর ভবিষ্যৎ রয়েছে, এখনো সময় আছে, ভালোভাবে পড়াশোনা কর। কিন্তু সমাজে যে কিছু লোক আছে, এটাই আমি শুরুতেই বললাম, এটাই আমাদের সবাই দায়িত্ব নিতে লাগবে। এখন সবাই যদি দায়িত্ব নেয় যে আমরা মেয়েদের ছেলেদের রক্ষা করবো, কার এত হিম্মত আছে যে এটা কারোর সহায়তা যে কোনো ক্রাইম হবে? এটা আমরা সবাই যদি একটু ডিপলি চিন্তা করি, আমরা সবাই যদি অ্যাওয়ার হই, আমরা ধরে রাখবো যে এই ধরনের ক্রাইম আস্তে আস্তে চলে যাবে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে যখন এই ধরনের কোনো ক্রাইম হয়, এবং তখন কিন্তু সমাজের অন্যান্য যারা অপরাধীরা যারা, তারা যদি দেখে যে যে ক্রাইমটা করলো সে একটা কঠোর শাস্তি পেল, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তদন্ত হয়েছে এবং চটজলদি তার কোনো সাজা হয়ে গেছে, তখন হয়তো অন্য অপরাধীরা কিছুটা হলেও সতর্ক হবে। এখানে এটার কোনো ভূমিকা আছে? কারণ অনেক সময় তো আমরা দেখি অপরাধীদের পার পাইয়ে দেওয়া হয়। না, আমি এটা একমত হব না, কারণ আমরা দেখেছি যখন ক্রাইম হয়, হ্যাঁ একটু সময় লাগে, কারণ এটা সময় সাপেক্ষ, যেহেতু ল সিস্টেম আছে, আইন সবুত আছে, অনেকগুলো প্রসিডিউর থাকে, একটু সময় সাপেক্ষ নেই। কিন্তু পক্সো কেসগুলো যেগুলো রয়েছে, এগুলো ফার্স্ট ট্র্যাকের মতো তাড়াতাড়ি হয়ে যায়। ভিকটিমের কনসার্ন নিয়ে এসে লগালগ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়, যে একটা কোর্ট থাকে আইনে, লগালগ এমএলএ হয়ে যায়। আবার অনেক সময় কি হয়, সাক্ষীর প্রমাণে উপযুক্ত সঠিক সময় এগুলো দেরি হয়ে যায়, কিন্তু শাস্তি কিন্তু হয়। এবার আপনারা দেখবেন পরবর্তী সময় 5 বছর পরে হলেও কিন্তু লোকটা শাস্তি পায়, 20 বছরের কারাদণ্ড, 10 বছরের কারাদণ্ড, আর্থিক জন্য, এগুলো আমরা শেয়ার করে আমরা নিজেরাও দেখি। একটু সময় লাগে, কারণ এটা প্রসিডিউরে সময় লাগতে পারে, কিন্তু সাজা অবশ্যই হয়। আমাদের বিশ্বাস অবশ্যই রাখতে লাগবে, একদম বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে, কারণ বিশ্বাসের উপরে কিন্তু জগৎ টিকে থাকবে। এখন জয়ন্তী ম্যাডাম, এই যে শর্মিলা ম্যাডাম বলছিলেন যে প্রত্যন্ত এলাকায় এগুলো একটু বেশি হচ্ছে, আমরা শহরে যেহেতু মানুষ সচেতন আছে বা শহরে শিক্ষা দীক্ষার আলোটা সেভাবে পৌঁছায়, তাহলে কি আমরা ধরে নেব যে প্রত্যন্ত এলাকার মানুষ এখনো ঠিকভাবে শিক্ষার আলোয় পাচ্ছে না, বা সেই যে মূল্যবোধের শিক্ষাগুলো সেগুলো তাদের মধ্যে গড়ে উঠছে না, বা প্রত্যন্ত এলাকা কি কোনোভাবে অনেক কিছু থেকে বঞ্চিত এখনো রয়ে যাচ্ছে? না, সেটা ঠিক না, বঞ্চিত এটা বলতে পারছি না, পারবো না আমরা, কারণ এখন অনেকটা এগিয়ে এসেছে। প্রত্যন্ত এলাকাতেও কিন্তু আমরা বিভিন্ন বাচ্চারা এখনো ভালো ভালো পজিশনে আছে, আপনারা জানেন, এবং দেখেছেন যে শিক্ষায় হোক বা অন্যান্য জায়গাতে কিন্তু প্রত্যন্ত এলাকা থেকেও অনেক ছেলে মেয়ে উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই কথাটা আমি ঠিক বলছি না। এখনো মানে কিছু কিছু জায়গা হয়তো পৌঁছাতে পারেনি, কিন্তু কিছু কিছু জায়গায় এখন ভালো বেশ ছেলে মেয়েরা উঠে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ওকে, শর্মিলা ম্যাডাম, এই যে আপনি বলছিলেন যে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, এখন অপ্রাপ্ত বয়সের যে মানে ছেলে মেয়েদের যে বিয়ে করার যে একটা প্রবণতা বাড়ছে, আবার এটা কেন বাড়ছে? মানে একসময় তো ছিল 18 বছরের ব্যাপারটা, এবং আগে আমাদের বাল্যবিবাহ ছিল আমাদের সমাজ ব্যবস্থায়, সেটাকে বহু মুনি ঋষিরা চেষ্টা করে সেই জায়গাটা এনেছিলেন, কিন্তু এখন আজকাল আবার সেই প্রবণতা কেন হচ্ছে? বাবা মায়েরাও বা কেন, অনেক বাবা মায়েরা সেটাকে শুধু মাত্র শিক্ষার অভাবে বা আর্থসামাজিক কন্ডিশন খারাপ বলে মেয়েকে বিয়ে দিতে চাইছেন, নাকি মেয়ে একটু বড় থাকলে বেপথে চলে যাবে, এরকম আমরা শুনি, বেপথে চলে যাবে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে? তো এটা একটা কারণ, মানে কেন বাড়ছে এই প্রবণতাটা? দেখুন, আমরা যখনই মানে পরিবারের সাথে দেখা করি, মানসিকতা পরিবর্তন অবশ্যই দরকার। সেই মানসিকতা, মেয়ে হয়েছে, মেয়ের পড়াশোনা করে কি দরকার, মেয়েদের একটাই কাজ রান্নাবাড়ি করো, আরেকজনের পরিবার সামলাও, এই মানসিকতাগুলো এখনো দেখা যায়।
আচ্ছা, যেমন আমি একটা জায়গা আমি যেটা বললাম যে এই কথাটা আমি যতদিন বেঁচে থাকবো আমি ভুলতে পারবো না, একটা থালা কমলো, একটা চাইল্ড ম্যারেজে আমি গিয়েছিলাম। আচ্ছা, তো গার্জিয়ানের সাথে দেখা করে আমি বললাম যে মেয়েটার বয়স তো কম, আপনি কেন বিয়ে দিচ্ছেন, জানেন তো এটা অপরাধ? বলে হ্যাঁ আমি জানি। তো বলো, আমি বললাম তাহলে কেন আপনি বিয়ে দিচ্ছেন, আপনারা তো পড়াশোনা করাতে পারেন, এখন তো শিক্ষা সেই রকম সবকিছু ফ্রি আছে, স্কুলে পড়া, নিজে পায়ে দাঁড়া করুন, তারপরে বিয়ে দেন। আচ্ছা, বলে না আমার একটা থালা কমবে। তো আমি তখন একটু ডিপলি চিন্তা করলাম, থালা কমে মানে কি, ওই শুধু মেয়েটার বেলা থালাটা কমবে, আচ্ছা, কিন্তু পাশাপাশি একটা ছেলেও কিন্তু আছে, ছেলেটার বেলা সেই রকম কথা কিন্তু বলে না। আচ্ছা, এবার মেয়েকে চিন্তা বিয়ে করে- দিতে হবে, আগে থেকে দিয়ে দিতে আগে হবে, দিয়ে ধারণা দিই। কমে আমার যাবে। ওই মানসিকতাটাই চেঞ্জ হবে। এখানে তো না প্রশাসনে কোনো কিছু আছে, না শিক্ষার অভাব আছে, না কোনো মূল্য, কোনো কিছু নেই, মানসিকতাটাই চেঞ্জ করতে হবে। এই জিনিসটা এখনো আছে। হুম, তো সবার আগে আমি যেটাই বললাম যে মানসিকতা যাতে পরিবর্তন না হবে, যে আমার কাছে ছেলে মেয়ে সমান সমান। আমার যদি ছেলে পড়াশোনা করে, আমার ফিউচার দেখবে, আমাকে পিছন থেকে হেল্প করবে, তো কেন মেয়েরা কেন পারবে না? এখন আমরা ত্রিপুরাতে দেখি না অনেক কত মেয়েরা সামনের দিকে যাচ্ছে, তো ওইগুলি ধরে ধরে এখনো সময় আছে। সবাইকে আমি এটাই বলবো যে আপনারা প্লিজ মেয়েদেরও এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্যই দেবেন। দেখুন না একবার মেয়েরা পারে কিনা, কারণ ছেলে মেয়ে আমাদের কাছে সবাই সমান। যখনই এই চিন্তাধারা মনে আসবে না, তখন দেখবেন ক্রাইম আস্তে আস্তে সব জায়গায় কমে। আরেকটা বিষয় যেটা বলেন যে নির্যাতনের যেটা বিষয়, আমি যেটা মানে রিয়েলাইজ করেছিলাম, যখনই কোনো ঘটনা হয়, এটা কিন্তু পট করে একদিনে হয় না। আপনি যে কোনো ঘটনা ধরেন, এটা কিন্তু আস্তে আস্তে প্ল্যান মাফিক হয়ে থাকে। আচ্ছা, প্রথম কিন্তু ইন্ডিকেট করা হয়। এবার ধরেন এই যে কোন একটা মেয়ে, যদি আপনি যেটা বলে মেয়ে, আজকাল দেখা যাচ্ছে মেয়েরা মোবাইলের থ্রুতে চলে যাচ্ছে, এখানে গার্জিয়ান যদি একটু অ্যাওয়ার হতো, গার্জিয়ান যদি একটু নজর রাখতো যে আমার ছেলে বা মেয়ে মোবাইলে কি দেখছে, আচ্ছা আমি একটু ফলো করি, এটা করতেই পারে, কারণ এটা খারাপের জন্য না, এটা গার্জিয়ান নিজের বাচ্চা সুরক্ষার জন্য কিন্তু করছে। প্রশাসন তো কাজ করছে, কিন্তু সবার আগে অভিভাবকের দায়িত্বটাও বেশি। আমি দেখবো না আমার ছেলে মেয়ে কি করছে বা কি দেখছে, কারণ ভালো সাথে সাথে খারাপ অনেক কিছু চলে আসে। এটা তো যেহেতু নেটের জমানা, অনলাইনের জমানা, তো সেই জায়গায় অ্যাওয়ার থাকতে লাগবে এবং বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ, মানে আমার মেয়ে আমার ছেলে যাতে ফ্রেন্ডলি থাকে, খোলাখুলি আলোচনা। মানে এখন গার্জিয়ান অনেকে আছে, আপনিও এগ্রি করবেন যে কিছু বিষয় নিয়ে আলোচনাই করতে চায় না। এমনও গার্জিয়ান আছে ছেলেদের সাথে মেয়েদের সাথে বা সন্তানের সাথে 10টা মিনিট সময় দেবে, এটাও নাই। কারণ সবাই মানে দৌড়চ্ছে, আমার ইনকাম করতে লাগবে, আমার পয়সা অবশ্যই দরকার, ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া দরকার। ওনারা যারা করছেন সব নিজেদের শিশুদের চিন্তাই করছে, কিন্তু পাশাপাশি আপনি সারাদিন যদি 10টা মিনিট বাচ্চাদের যদি না দেন, আপনি বাচ্চাদের সাথে বসে সেই দূরত্বটা বাড়তেই থাকছে, গ্যাপিংটা বাড়ছে, আর সেই আশ্রয়টা সেটা অন্য কোথাও খুঁজছে। এই আসলে কথাটা এখানে, আচ্ছা এই জায়গাটা সেই ভালোবাসাটা, সেই স্নেহটা সে অন্য কিছু অন্যদের মধ্যে খুঁজছে। বাচ্চা তো অবশ্যই খুঁজবে না, শিশু তো শিশু। এখন সারাদিন শিশু ঘরে একা বসে থাকে, ঘরে কেউ নেই কথা বলার, সে কাকে খুঁজবে? সে মোবাইলে। এবার ঘরে মা বাবা থাকলে দেখবেন একটা সময় মোবাইল নিয়েই বসে আছে, মা ডাকছে বাবা ডাকছে, কোনো কিছুতে আসে না, কারণ মোবাইলে সব পেয়ে যাচ্ছে। এই যে খালি গ্যাপিংটা, এটা কিন্তু সুযোগ নিচ্ছে সেই অপরাধী। ওকে, আমরা যখন শিশুদের কথা বলি, শিশু সুরক্ষা কমিশন কোনো ঘটনা হলে, কোনো দুর্ঘটনা হলে সেখানে আপনারা এগিয়ে যান, আপনারা একটা ভূমিকা নেন। এখন আমরা অনেক সময় অভিভাবকহীন শিশুদের দায়িত্ব কথা শুনি, আপনারা নেন। আপনারা কিভাবে সেই দায়িত্বগুলো নেন এবং তাদের বিকাশের জন্য আপনারা কি কি ভূমিকা পালন করেন যারা অভিভাবকহীন? এখন সেখানে অনেকগুলো ভাগ রয়েছে। অভিভাবকহীন, তাদেরকে অনাথালয় বা শিশুগৃহে যদি থাকতে হয় বা আপনারা যখন নিয়ে আসেন, সেখানে কোনো ক্রাইটেরিয়া বা ইয়ার্ডস্টিক আছে কিনা যে এই ব্যাপার থাকলে তারপর তাদের এখানে জায়গা হবে? হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই ক্রাইটেরিয়া আছে। প্রথমে তো প্রমাণ করতে হবে ওর মা বাবা নেই, বা আমরা যদি কোনোভাবে খবর পাই যে না বাচ্চাটা অভিভাবকহীন, মাও নেই বাবাও নেই, আবার এরকম আছে মা আছে বাবা নেই, এরকম আছে, বা আর্থিক অবস্থা খুব খারাপ, তো সেহেতু ওরা আমাদের কমিশনে দরখাস্ত দিতে পারে, অথবা সিডব্লিউসি মানে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 8টা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে, ওখানে ওরা আবেদন করবে যে, অথবা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও ওখানে স্ব-উদ্যোগে বাচ্চাটাকে বিভিন্ন হোমে দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। শুধু আমাদের কাছে খবরটা পৌঁছাতে হবে যে বাচ্চাটা অনাথ এবং ওর কেউ নেই, এবং যারা মানে নিকট আত্মীয় যারা আছে তারাও কিন্তু অনেক সময় খবর দিলে আমরা সঙ্গে সঙ্গে চলে যাই, বা সিডব্লিউসিও এই ক্ষেত্রে কাজ করে। আবার অনেক সময় আমরা দেখি বিভিন্ন জায়গায়
আম, কাউকে মানে সচরাচর দিতে চায় না। পট করে মানে হোমে যাক বা একটা ভালো ইয়ে হোক, তখন দিতে চায় না। তখন আমরা বোঝাই যে না, বাচ্চাটা তো মা বাবা নেই কেউ, ওকে হোমে দিলে আপনাদের সব থেকে সুবিধা হবে। কারণ ও বিনা খরচে এবং সরকারি সব রকম সহায়তা পাবে, এবং 18 বছর পরেও ওকে বিভিন্ন স্কিমে ট্রেনিং দিয়ে বা বিভিন্ন রকম স্বাবলম্বী করে ওকে সেরকম ভাবে সমাজে চলার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওকে সেরকম ভাবে প্রস্তুত করে দেবে। তো সেহেতু আমরা প্রত্যেকটা গার্জেনকে বোঝাই, মানে যারা নিকটাত্মীয় আছেন বা মামা আছেন বা কাকা আছেন, তাদেরকে বোঝাই যাদের মা বাবা নেই, এরকম এইভাবে আমরা ওদেরকে নিয়ে আসেন। এখন এখানে এরকম মাঝে মধ্যে শোনা যায় যে প্রভাব থাকলে, প্রভাবশালী যারা আছে পেছনে যদি কোনো রেফারেন্স কেউ দেওয়া থাকলে তখনই শিশু কমিশন অনাদালয়ে নিয়ে আসে, না হলে অনাদানে আসেন না। সেটা একদম ভুল। এরকম কোনো কিছু, এরকম প্রভাব বিস্তারের ব্যাপার আসে কিনা? না, এরকম কোনো কিছু নেই। আমরা যখনই খবর পাই বাচ্চাটা অনাথ, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বিকলাঙ্গ ইয়েতে, বিলুনিয়া সাইড, ঋষিমুখ, দুই ভাই একসঙ্গে, হ্যাঁ 2 ভাই একসঙ্গে বিকলাঙ্গ, ওদেরকে আমরা গিয়েছি এবং বিভিন্ন পত্রপত্র দেখার সঙ্গে সঙ্গে, এবং ওনাকে আমরা এখন আশ্রয় দিয়েছি, মানে হোমে আছে বাচ্চা দুটো, এবং হোমে থাকাকালীন যেখানে ওদের ফিজিওথেরাপি থেকে আরম্ভ করে সবকিছু সুযোগ সুবিধা থাকবে সেখানে আমরা দিয়েছি, বিশাল করে একটা হোমের মধ্যে। তো বাচ্চা দুটো ওখানে আছে এবং ভালো আছে, ওরা ভাতাও পেয়ে যাবে প্রত্যেক ইয়েতে, সব সময় আর কি, সারা জীবনের জন্য বিকলাঙ্গ ভাতা। হ্যাঁ, বিকলাঙ্গ ভাতা। আমরা রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে মাঝে মধ্যে কিছু শিশুদের দেখি, তাদের প্রতি আপনাদের কি দায়িত্ব, আপনারা তাদের জন্য কি করেন? এবং এটার সঙ্গে আমি জুড়ে দিই, ইদানিংকালে মাঝে মধ্যে বহির্রাজ্যের যাযাবরদের ছেলেমেয়েরা আমরা দেখি তারা বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, বাবা মায়েরা হয়তো বিভিন্ন, কিন্তু আবার ছোট ছোট ছেলে মেয়েদের দেখি রাস্তায় কখনো খেলা দেখাচ্ছে, তো কখনো জাগলিং করছে, এসব করে ট্রাফিকের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থালা নিয়ে ওরা ঘুরছে, পয়সা করছে। সেখানে ভিক্ষা বলবো না, কারণ কাজ যেহেতু কাজ করে কিছু একটা করে তারা নিচ্ছে সেখানে। তো এদের জন্য আপনারা কি ধরনের ভূমিকা নেন, মানে কি শিশু সুরক্ষা কমিশন কি করে তাদের জন্য? আচ্ছা, যদি কমিশনের কাজটা যেটা আমি যেটা ছিলাম তখন যেটা বলে যে আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, বটতলার যে ফ্লাইওভার নিচটা আছে অনেকগুলি পরিবার ছোট ছোট বাচ্চা নিয়ে বসে থাকতো একটা সময়। তারপর রিস্কাওয়ালি ছিল সুমা, যে বাচ্চাটাকে বেঁধে রিস্কা চালাতো, এটা অনেকটা ফোকাসে এসেছিল। ওইগুলো কিন্তু এখন নেই। কারণ কমিশন যখনই খবর পেয়েছে সমস্ত টিম কিন্তু সেই বটতলাতে, আমি নিজে সাক্ষী ছিলাম, ওইখানে গিয়ে পরিবারের সাথে কথা বলা হচ্ছে বাচ্চাটিকে কি দোষ করেছে যে এই যে রোদে কাদায় মাছি মশা এইভাবে ফেলে রেখে পুরা মা বাবা জানি কোথাও উধাও, সেই ময়লা ডিব্বার পাশে রেখে তারা চলে যায়। তারপর যখন গিয়ে বললাম যে না এগুলো তো আমাদের বাচ্চা, তো আমরা এটাও বলেছিলাম যে যদি কোনো অসুবিধা না হয় বাচ্চাদের সরকারের কাছে দিয়ে দিন, সরকার পড়াশোনা করাবে, খাওয়াবে, 18 বছর থাকবে, আপনি আপনার জীবিকা নির্বাহ করেন, আপনার সময় হলে আপনার বাচ্চা আপনার কাছে নিয়ে নেবেন। কিন্তু তারা রাজি হয়নি, তারা বলে না আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমরা ওইখানে থাকি। তাহলে আমরা বললাম যদি ঘর বাড়ি আপনাদের থাকে আপনারা কেন এখানে বাচ্চাদের এইভাবে মশা মাছিতে একদম জীবাণু অবস্থা মানে মধ্যে রেখেছে? বলে না আমরা কালকে দেখে চলে যাবো। তো দেখলাম যে সত্যি সত্যি ওরা চলে গেছে। তারপর যেটা ওই সুমার যেটা কথাটা বললাম, আমরা সুমার বাচ্চাকে হোমে দিয়েছি, এখন সুমা কোথায় আছে জানি না, ভালো জায়গাতেই থাকবে, কিন্তু বাচ্চাগুলো কিন্তু হোমে আছে না। আমরা প্রায় সময় রাজপথে বিভিন্ন মোড়ে আমরা দেখি, বিশেষ করে কিছু রেস্টুরেন্টের সামনে বা এই ধরনের খাবার দোকানের সামনে আমরা দেখি বাচ্চারা হাত পেতে দাঁড়িয়ে আছে, এরকম মাঝে মধ্যে চোখে পড়ে। আমার শকুন্তলা রোডে পরে চোখে পড়ে, সিটি সেন্টারের সামনে চোখে পড়ে। এই বাচ্চাগুলোকে নিয়ে শিশু কমিশন মানে তাদের প্রতি কোন ধরনের ভূমিকা আপনারা রাখেন? এখানে আমি একটা আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনি যদি ধরেন এরকম মা বাবা মানে বাচ্চা কোলে নিয়ে হাতে নিয়ে আপনার কাছে আসলো কিছু টাকা দেওয়ার জন্য, আপনি কি দেবেন? না, সেখানে এই যে যখন আমরা যদি কি শকুন্তলা রোডে কোনো একটা বেকারি থেকে, বেকারির সামনে মাঝে মধ্যে দেখা যায়, আমরা এবার কিছু খাচ্ছি সেখানে, সেখানে আমার মতো ব্যক্তি তো সেখানে একটা খাবার কিনে, আমি টাকা দিই না, আমরা খাবারটা কিনে তাকে আবার দিচ্ছি। আমরা খাবার দিই, কিন্তু বেশিরভাগ তারা কি করে জানেন, পয়সা চায়। পয়সা চায়, তারা পয়সা চায় নেশা করার জন্য। এবার আমরা কি করি, আমরা সবাই সামাজিক জীব, আমাদের সবাই একটা সহানুভূতি রয়েছে, বাচ্চা দেখি, মা দেখি, অবস্থা দেখি, আমরা কি করি টাকাটা দিয়ে দিই। কিন্তু আপনি একবার বলুন না চলো তোমার কি খাবে, আমি তোমাকে নিয়ে দিই, কি খাবে চলো আমি তোমাকে খেয়ে দিই, খাবারটা দিয়ে দিই। তোমার বাচ্চা যদি কোনো অসুবিধা বলো, আমি সরকারের তরফ থেকে তোমাকে অনেকগুলো স্কিম আছে, তোমার জন্য কাপড় চোপড় নিয়ে দিই, তোমার জন্য পড়াশোনা দিই, তোমাকে হোমে রাখি, তোমাকে কোনো একটা কাজ দিয়ে দিই। উনি আসবেন? আসে না তো।
ওদের একটাই যে টাকা দিলে আমরা নিয়ে যা ইচ্ছা করতে পারি। আমরা অনেক অফার করেছিলাম, আসুন আমাদের সরকারি হোমে আছে, বাচ্চাদের রাখুন, যদি কোনো অসুবিধা হয়। ওরা রাজিই না, ওরা এভাবে ঘুরে ফিরে বাচ্চাদের নিয়ে, নিজেরাও এভাবে ঘুরে, বাচ্চাদের এই অবস্থা দেখলে সত্যি আমাদের খারাপ লাগে। এখন আমরা সবাই দেখি না, সমস্যাটা হচ্ছে আমার রাজ্যে যখন এই ধরনের ভিক্ষাবৃত্তি নেই, বিভিন্ন বড় বড় শহরে আমরা দেখেছি, আমরা গেলেই দেখি হয়তো বড়রাও করছে, ভিক্ষে করছে, ছোটরাও ভিক্ষে করছে, আমার রাজ্যে ভিক্ষাবৃত্তি নেই। সেখানে যখন আমরা দেখি ছোট ছোট ছেলেমেয়েরা হাত পাচ্ছে, নিজেদের কাছে অস্বস্তি লাগে। এবং আমাদের যে অন্যান্য যে ছেলেমেয়েরা যারা দেখছে তারাও তো শিখছে যে এখানে আমার রাজ্যে ভিক্ষাও হয়, এখন আরেকজন করছে, তা সেটাই বেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কমিশন তরফ থেকে আমরা রেস্কিউ করি বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য। এই ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে, সোশ্যাল ডিপার্টমেন্ট থেকেও ওপেন শেল্টার আছে, ওইখানে রাখা হয় বাচ্চাদেরকে। এবং রেস্কিউ করার সময় কিন্তু অনেক সময় ওরা আসতে চায় না, জবরদস্তি ওদেরকে নিয়ে আসা হয়। কিছুদিন আগে আপনারা দেখবেন রাস্তাতে ওই যে খেলা করছে বাইরে যারা আছে, তো ওদেরকে আমরা রেস্কিউ করেছি, একসাথে ছেলে মেয়ে, ছোট ছোট ছেলে মেয়ে এবং গার্জেনের সঙ্গে আছে। তো জোর করে নিয়ে আসলাম, তারপর ওদেরকে আবার নিয়ে আসার পরে ওদেরকে আবার মা বাবার হাতে দেওয়া হয়, বুঝানোর পরে বা কেন এরকম করছে, বা তাদের কোনো যদি সহায়তা যদি লাগে তাহলে আমরা অবশ্যই করে থাকি। সেরকম আমাদের ডিপার্টমেন্ট থেকেও আছে ওপেন শেল্টার, ওখানে বাচ্চাদের রাখা হয়। এবং বিভিন্ন সময় আমরা এরকম যদি দেখি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চলে যাই বা রেস্কিউ করি। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট বলে একটা আছে, ওরাও কিন্তু কাজ করছে এবং বিভিন্ন এনজিওরাও কিন্তু এটাতে কাজ করছে। এবং আমাদের গভর্নমেন্ট তরফ থেকে কিন্তু এটা বিভিন্ন বাচ্চাদেরকে বিভিন্ন সময় আমরা রেস্কিউ করে থাকি যদি রাস্তাতে এরকম থাকে। তো কিছুদিন আগে আমরা করেছি এটা। না, আইন কি বলছে রাস্তাতে এই ধরনের এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা, ছেলে মেয়েরা যে বিভিন্ন ধরনের খেলা দেখানোর নাম করে যে জিনিসগুলো করছে, এবং যাযাবররা বিশেষ করে, এরা কি আইন কি বলছে রাস্তায় কিভাবে করতে পারে? আমার রাজ্যে হোক বা ভিন্ন রাজ্যে হোক, বাচ্চারা কি এইভাবে করতে পারে কি? এবার এখানে দেখুন, বাচ্চা কিন্তু কখনো একা থাকে না, বাচ্চার সাথে অবশ্যই কেউ না কেউ একজন অ্যাডাল্ট বা গার্জিয়ান থাকে। সেখানে ওই সেই ঘুরিয়ে কথাটা সেটাই আসছে। আচ্ছা, গার্জিয়ান যদি এরকম অ্যাওয়ার না হয় তাদেরকে আটকানো সম্ভব হয় ঠিক, তাহলে এটা করতে পারে না বেসিক্যালি। এখন এখানে অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। জয়ন্তী ম্যাডাম, আপনি আছেন শিশুদের নিয়ে, শিশু কিশোরদের নিয়ে অনেক ধরনের কাজ করছেন আপনারা, কিন্তু রাজ্যের শিশু কিশোরদের নেশা মুক্ত করতে এবং রাখতে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন কি ভূমিকা পালন করছেন? এবং এখানে আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিই, একদম দুজনের মতামত চেয়ে নেব একটু কিছুক্ষণের মধ্যেই, যে আমরা দেখি যে 18 বছরের নিচে কিছু ছেলেমেয়েরা মা বাবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 18 বছরের নিচে, বয়স কম, 13-14 বছরের ছেলে মেয়েরা বাবা মার কোনো কথা শুনছেন না, অবাধ্য হয়ে গেছেন। এবং সেটা নেশার জন্য, নেশার কবলে পড়ে হোক, মোবাইলের জন্য হোক, সঙ্গীদোষে হোক, পৃথিবীকে দেখে হোক, যেটাই হোক, তাদের জন্য যদি বাবা মা যদি সারেন্ডার করে এসে তাদের জন্য, সেই শিশুদের জন্য আপনারা বা কিশোর কিশোরীদের জন্য আপনাদের কোন রকমের কিছু করার জায়গা, স্কোপ আছে কি? অবশ্যই কমিশনের তরফ থেকে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস করে থাকি নেশা মুক্তির জন্য, বা যারা ড্রাগ এডিক্ট তাদের জন্য আমরা যথাসম্ভব কমিশন তরফ থেকে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প বা গার্জেনদেরকে বোঝানো, বা বাচ্চারা যারা এডিক্টেড তাদের কি করে চিকিৎসা করা যায়। মেন্টাল হসপিটাল আছে আমাদের ত্রিপুরা রাজ্যে, এবং যারা ড্রাগ এডিক্ট তাদের সব রকম বিষয়ে আমরা কমিশন সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে বা তাদের কি করে ভালো পথে নিয়ে আসা যায় সেরকম আমরা অনবরত প্রয়াস চালিয়ে যাচ্ছি কমিশনের তরফ থেকে। এবং বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করে যাচ্ছি যাতে গার্জেনের সঙ্গে সঙ্গে বাচ্চাদের যেন সচেতনতা হয় এবং এরকম ড্রাগের কবলে যেন না পড়ে কেউ। আজকাল আমরা দেখি প্রায় সময় বাচ্চারা, ছোট ছোট বাচ্চাও কিন্তু ড্রাগের কবলে পড়ে যাচ্ছে, বড়রাই কিন্তু ওদেরকে এই পথে নিয়ে যাচ্ছে। আবার অনেক সময় বড়রা টাকার রোজগার করার জন্য কিন্তু ছোট ছোট বাচ্চাদের ব্যবহার করছে। তো এসব আমরা দেখি। তো আমরা যখনই এরকম খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কমিশনের তরফ থেকে যথাসম্ভব ওটাকে আটকানোর জন্য চেষ্টা করি এবং বাচ্চাটিকে সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করি। ওকে, সোমেলা ম্যাডাম, এই যে যেটা বলছিলাম যে আপনারা তো অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারপরে দেখা যায় যে অনেক ইয়েরা আছে, ছেলে মেয়েরা আছে যারা বাবা মার কথার অবাধ্য হয়ে যান। বেসিক্যালি এটাকে অবাধ্যই আমরা বলবো। আর যারা বাবা মার আর্থসামাজিক কন্ডিশন বুঝতে চান না, অনেক সময় অনেকেই বাবা মার কি সমস্যা, তাদের পরিবারের কি সমস্যা বা পরিবারের যে কি কালচার সেটা বুঝতে চান না,
তারা তাদের মতো খেয়াল খুশি মতো চলতে থাকে। এখন সেই সব মানে ছেলে মেয়েদের পথে আনার জন্য, তারা যাতে বিপথে না যায়, বিপথে না যায়, আনার জন্য আপনাদের শিশু সুরক্ষা কমিশন কোনো ধরনের ভূমিকা নেয় কিনা? এটা চেয়ারপারসন ম্যাডাম একটু ভালোভাবে বলতে পারেন হ্যাঁ। যেহেতু আছেন। অবশ্যই আমরা নেই। হুম আহ, বিশেষত যদি আমরা যদি জানি সেই রকম কোনো বাচ্চা এফেক্টেড হয়েছে, হুম তাকে অবশ্যই আমরা, আপনারা তো সবাই জানেন, হুম ড্রাগ এডিক্টের কারণে অনেক সময় বাচ্চারা এইচআইভি এইডস হুম পর্যন্ত হয়ে যাচ্ছে। হুম। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তরফ থেকেও আর আমাদের কমিশনের তরফ থেকেও যথাসম্ভব অ্যাওয়ারনেস আমরা চালিয়ে যাচ্ছি, হুম। এবং এটাকে আটকানোর জন্য আমরা বিভিন্ন জায়গায় কমিশনের তরফ থেকে বিভিন্ন প্রোগ্রাম করছি, এবং এইডস সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের এইডস কন্ট্রোল সোসাইটি ওনারাও কাজ করছেন এই বিষয়ে। হুম এবং আমরা যথাসম্ভব এই ক্ষেত্রে যদি কোনো বাচ্চা যদি এফেক্টেড হয়, তাহলে কিন্তু আমরা কোনোভাবে ওকে বোঝানো বা রিহেব সেন্টারে পাঠানো, হুম। এসব কিন্তু অবশ্যই আমরা করে থাকি আর কি। ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে আসছে, আর উৎসবের দিন আসছে, আমাদের দুর্গাপূজা আসছে, এবং দুর্গাপূজার পর আরো উৎসব রয়েছে, সেখানে লক্ষ্মী পূজা হোক বা কালী পূজা হোক। এখন এই যে উৎসবের মরশুমে একটু বেপরোয়া জীবন যাপন করে অনেক ছেলেমেয়েরাই আজ, এবং শুধু ছোট ছেলে মেয়েদের বলবো না, বড়রাও করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাঝে মধ্যে মনে হয় যে আমাদের সংস্কৃতি কোন দিকে যাচ্ছে, আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে অন্যান্য সংস্কৃতির আগ্রাসনে কিন্তু আমরা আমাদের নিজস্ব যে একটা নিজস্ব সংস্কৃতিকে আমরা ভুলে যাচ্ছি বেসিক্যালি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সবার জন্য কি বার্তা থাকবে আপনাদের? সবাইকে ভালো থাকার জন্য কিভাবে আপনি কি বলবেন, কি মেসেজ দেবেন? যেটা নিয়ে এখন কথা হচ্ছে যে সংস্কৃতি সভ্যতা, হুম যেহেতু আমরা ভারতবর্ষে বসবাস করি, হুম আমাদের অবশ্যই আমরা যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি আমাদেরকেই বহন করে নিয়ে যেতে লাগবে। কারণ আমরা আগামী ভবিষ্যতে কি দেব, এখন এই ভবিষ্যতে এইগুলি তো আমরা আগামী নেক্সট এটা আমরা দিয়ে দেব, তারপর ওরা এইভাবেই চলতে থাকবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরাই যদি এরকম সংস্কৃতির নাম করে অপসংস্কৃতি আমরা চালিয়ে যাই, সেটা তো কোনোভাবেই কাম্য নয়। আমরাও দেখি যে রাস্তাঘাটে সেরকম এরকম একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি হয়, যেমন উৎসবের আনন্দের নামে একটা উচ্ছৃঙ্খলতা চলতে থাকে, গান, তারপর দেখলাম হঠাৎ করে একটা গন্ডগোল বেঁধে যায়, তারপর সেই মারামারি, এর রেজাল্ট তো একদম জিরো। সেই উৎসবের নাম করে সবকিছু একদম শেষ হয়ে গেল। তো বাবা কি দরকার? এখন যেহেতু আমরা জানি একটা দেখুন উৎসব যখন আসে না, সেই সংস্কৃতি দেখলে একটা চোখ একদম জড়িয়ে যায় একদম। সেই জায়গায় উৎসব সবার জন্যই আসে। হ্যাঁ, উৎসব উৎসবের মতো হলেই ভালো লাগে। আর ঠিক মানে এখন মাঝে মধ্যে মনে হয় যে এক শ্রেণীর জন্যই উৎসব আসে, তাদের উচ্ছৃঙ্খলতার জন্যই উৎসব আসে, এমনটা নয় কিন্তু। তো আমি এটা যারা আপনারা দেখছেন, আপনারা আমরা ভারতীয় সভ্যতা সংস্কৃতি যাতে আঁকড়ে ধরতে পারি, এবং ভবিষ্যতের প্রজন্মকে যাতে আমরা এই শিক্ষা দিয়ে যেতে পারি, তাহলে সবকিছু সুন্দর হয় এবং দেখতেও সুন্দর লাগে, এবং আমরা আশ্বস্ত থাকবো যে আগামী ভবিষ্যৎ সুন্দরভাবে এটা এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক ম্যাডাম, উৎসবের দিনে আমরা সবাই আনন্দ তো অবশ্যই করব, কিন্তু আমরা অনেক ছোট ছোট শিশুদেরও কিন্তু কাজ করতে দেখি উৎসবের দিনগুলোর এই সময়গুলোতে। আমরা কিন্তু তাদেরকে দেখি শিশু শ্রমিক আমরা দেখি। আর এই পুজোর দিনগুলোতে, উৎসবের দিনগুলোতে এমন কোনো শিশুদের যদি কেউ দেখে, তাহলে যে সে হয়তো কোনো কারণে নিপীড়নের শিকার বা আর্থসামাজিক কারণের জন্য তাকে কাজ করতে হচ্ছে, আপনাদের কি ভূমিকা থাকবে এবং আপনাদের কাছে কিভাবে পৌঁছবে মানুষ? সেরকম যদি কোনো শিশু শ্রমিক যদি দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করে, অথবা আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা অবশ্যই ওই বাচ্চাটাকে রেস্কিউ করে আনবো, অথবা ওই বাচ্চাটা কেন শ্রমে যোগদান করছে সেটা সমাধানের জন্য আমরা অবশ্যই কাজ করব। এবং মা বাবা যদি থাকে তাহলে মা বাবাকে বোঝানো হবে, অথবা যিনি কাজে রেখেছেন ওনাকে কিন্তু কেন কাজে রাখলেন এত ছোট বয়সের বাচ্চাকে, ওনাকে কিন্তু জরিমানা অবশ্যই করা হয়। আচ্ছা, লেবার ডিপার্টমেন্ট থেকে ওইটা করে থাকে, এবং সঙ্গে আমরাও যাই। এরকম যদি বাচ্চা কোনোখানে যদি থাকে, কোনো চাইল্ড লেবার, তাহলে কিন্তু ওইটা সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিয়ে কাজটা করি। এখানে আমি একটা বিষয় অ্যাড করি। ধরুন আমরা এখন যেহেতু পূজার মরশুম আসছে, আমরা দেখি প্রায় সময় দেখি যে স্টলগুলিতে ছোট বাচ্চা দেখা যায়। এখানে আমি সাহায্যের নামে, হ্যাঁ অবশ্যই, আমি গত বছর দেখেছিলাম কমিশন যখনই মানে এরকম একটা ভিজিট করে, যে পুজো মণ্ডপে যাওয়া, পুজো দেখা,
কমিশন যখনই মানে অফ ডিউটি বা অন ডিউটি যেখানেই যায় নজর কিন্তু ওইদিকেই থাকে। একদম। এখন আমি ধরেন কমিশনে নেই, কিন্তু আমার এখনো নজর কিন্তু ওইদিকেই থাকে। ঠিক, একজন সাংবাদিকের নজর থাকে, একজন সাংবাদিক পুজো দেখতে বের হলো নজর থাকে যে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা। এই নজরটা অবশ্যই দরকার, আমরা এটাই চাই সবাই যাতে একটু নজর দেখ বাচ্চাদের উপরে। আর এরপরও যদি দরকার হয় যে আমরা কার কাছে যাব ইমিডিয়েটলি কিছু একটা পরিষেবা দেওয়ার জন্য, আপনার হেল্পলাইন নামে ফোন করে দেবেন, বাস এতটুকুই। 1098 অফিস আছে, চেয়ারপারসন ম্যাডাম আছে, সমস্ত ডিপার্টমেন্ট আছে বাচ্চাদের হেল্প করার জন্য। কাউকে না কাউকে আপনারা জানিয়ে দেবেন। কিছু না করতে পারলে আপনার টোল ফ্রি নাম্বার 1098 এ আপনি একটা ফোন করে বলে দিন যে এখানে একটা শিশুকে এইভাবে করা হচ্ছে, তারপর যা করা শিশু সুরক্ষা কমিশন করবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাদের দুজনকেই আজ সঙ্গে থাকার জন্য। শিশুদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা, শিশুদের নিরাপত্তা নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই আমরা প্রায় সময় এই আলোচনা অবশ্যই রাখবো এবং যারা সচেতন এখনো হয়নি তাদেরকে সচেতন করার চেষ্টা করব। ধন্যবাদ দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আজকে শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, সবাই জানি আমরা কথাটা। আসলে শিশুরাই আগামীর দেশ ও জাতি গড়ার কারিগর। কিন্তু অপরাধের বোঝায় পিষ্ট হয়ে অনেক শিশুদের দুরন্ত শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের অতলে হারিয়ে যায়। তাই শিশুদের শৈশব, তাদের সম্ভাবনা এবং তাদের মর্যাদা এবং তাদের অধিকার থেকে যেন বঞ্চিত না করা হয়, সেই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। তবে দায়িত্ব আমার আর আপনারও কিন্তু আছে। শিশুরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তা সুনিশ্চিত করার দায়ভার পরিবার, সমাজ, প্রশাসন এবং সরকারের। তাই আগামীর ভবিষ্যৎ কিভাবে বেড়ে উঠছে সেদিকে নজর রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।